নমস্কার, আমি অমিত চক্রবর্তী। কয়েকদিন আগে আপনাদেরকে বলছিলাম যে নবাব সিরাজদৌল্লার স্মৃতি সৌধ রক্ষার জন্য একটা মামলা দায়ের হয়েছে। সম্পত্তি রক্ষার জন্য হাইকোর্টের কাছে একটা নির্দেশ চাওয়া হয়েছে। আজ সেই মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। মামলা উঠতেই রাজ্যের তরফে জানানো হলো যে ব্রিটিশ আমলেই ব্রিটিশরাই নবাব সিরাজদৌল্লার যাবতীয় সম্পত্তি ধ্বংস করে দিয়েছিল, আর বাকিটা ভাগীরথীর ভাঙনে চলে গেছে। তবুও মামলাকারীদের তরফে বলা হয় যে না, কিছু জমি সম্পত্তি এখনও রয়েছে, প্রায় 9 বিঘা সম্পত্তি এখনও ওখানে রয়েছে। যা শুনে প্রধান বিচারপতি, তিনি মূলত সাউথ ইন্ডিয়ান টি.এস. শিবাজ্ঞানম, তিনি বলেন যে 9 বিঘা অনেক সম্পত্তি। তিনি সঙ্গে সঙ্গে ইতিহাস থেকে তুলে আনেন যে তিনি যেহেতু তামিলনাড়ুতে বাসিন্দা, তিনি বলেন যে মহাবলীপুরমের নাম শুনেছেন, যেখানে একদম সমুদ্রের গায়ে সেই সব সৌধগুলো ছিল, মন্দির ছিল। কিছু নিশ্চয়ই চলে গেছে ভাঙনে, কিন্তু বাকিটাকে কিন্তু সংস্কার করেছে এবং সংস্কার করে এখন সুন্দর সেইটা সাজানো গোছানো হয়েছে। তিনি আরও উদাহরণ টেনে আনেন, যে বিবেকানন্দ রকের উদাহরণ টেনে আনেন, যে কিভাবে সমুদ্রের ভাঙনকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আটকে দিয়ে সেখানে সৌধগুলোকে রক্ষা করা হয়েছে। প্রধান বিচারপতি আক্ষেপ করে বলেন যে ব্রিটিশরা এ রাজ্যে প্রথম ঢুকেছিল, এটা ঠিক, কিন্তু এবং ধ্বংস করেছিল, আবার কিছু তারা তৈরিও করেছিল, কিন্তু সেই সব পুরনো হেরিটেজগুলো রক্ষার ক্ষেত্রে এ রাজ্যের কিন্তু উদ্যোগ, বিশেষ করে হেরিটেজ কমিশনের কিন্তু উদ্যোগ খুব কম। এবং তিনি প্রায় ধরে ধরে নানান রকমের উদাহরণ টেনে টেনে তিনি ইয়ে করেন। বিবেকানন্দ রকের কথা বলেন তিনি। মেরিন বিচে যে আইস হাউস বলে একটা ছিল, ব্রিটিশদের প্রচণ্ড গরম লাগতো, তারা আইসক্রিম খেত, তাদের ঠান্ডা বরফের দরকার হতো। এত বরফ তো এখানে তো এখন তৈরি হতো না, সেই আসতে হচ্ছে বিদেশ থেকে এনে, সেইগুলো সমুদ্রের পাড়ে একটা ঘর করা হয়েছিল, সেই ঘরে রাখা হতো। সেখান থেকে বাবুদের কাছে সেই আইস বা বরফ যেত। সেই ঘরটা, আইস হাউস, প্রায় ধ্বংস হয়ে গেছিল। সেই ঘরটাকে কিভাবে সংস্কার করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে বিবেকানন্দ গিয়ে সেই বাড়িতে ছিলেন, সেইখানে থাকার ফলে পরবর্তীতে রামকৃষ্ণ মিশন সেটাকে সংরক্ষণ করে, রাজ্য সরকার উদ্যোগ নেয়। এই একের পর এক উদাহরণ তিনি তুলে প্রধান বিচারপতির মূল বক্তব্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের হেরিটেজ কমিশনকে, যে একটা পজিটিভ ভাবনা নিয়ে যদি চেষ্টা করেন, তাহলে যেটুকু আছে সেটুকু কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন, সেটা সম্ভব। কিন্তু সেই চেষ্টাটা ইতিবাচক চেষ্টা হোক, এটা আমি চাইব। এবং তিনি কেন্দ্রীয় সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও বলেছেন এবং রাজ্য সরকারের ক্ষেত্রেও বলেছেন যে যত দ্রুত সম্ভব, এতদিনে যখন হয়নি তবু একবার চেষ্টা করা হোক, যাতে এটা একটা কিছু ব্যবস্থা করা যায়। প্রয়োজনে তা আপনারা গিয়ে ওখানে সার্ভে করুন। আর এখন ভাঙন রোধের জন্য বহু বহু আধুনিক প্রযুক্তি রয়েছে, ফলে সেইগুলোকে কীভাবে ব্যবহার করা যায় সেইগুলোকে দেখুন। যদিও এখানে একটা এখন রাজনৈতিক প্রশ্ন উঠে গেছে যে যেহেতু নবাব সিরাজদৌল্লার নাম, ফলে কেন্দ্রীয় সরকার এটাকে কতটা উৎসাহ দেখাবে এই ক্ষেত্রে, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে গেছে। যে কারণে মামলাকারীরা প্রথমে কেন্দ্রীয় সরকারের যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তাকে মামলায় যুক্তই করেনি। কারণ তাদের একটা আশঙ্কা যে সেন্ট্রাল গভর্নমেন্ট নবাব সিরাজদৌল্লার নাম শুনলেই সেখানে উৎসাহ দেখাবে না। যদিও আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু যথেষ্টই পজিটিভ মনোভাব থেকে এবং এটা বাস্তবে রূপান্তরিত করা যায় এইভাবে বিষয়টাকে নিয়ে কেন্দ্রীয় সরকারকেও বলেছেন যে আপনারা পজিটিভ ইনস্ট্রাকশন নিয়ে আগামী সপ্তাহে আবার মামলাটা থাকবে, সেখানে আসুন। কারণ যা চলে গেছে চলে গেছে, কিন্তু যেটুকু রয়েছে সেটুকুকে যদি আমরা বাঁচাতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম সেই সম্পর্কে জানতে পারবে। কিন্তু যদি আমরা সেই ইতিহাসকে
অস্বীকার করতে চাই, যদি আবার আরও শেষ করে দিতে চাই, তাহলে আমরা শেষ করতেই পারি, কিন্তু সেই শেষটা করে দিলে আমরাই আমাদের ইতিহাসকে খুইয়ে ফেলবো। ফলে সেটা না করে যদি সত্যি ভবিষ্যৎকে আমাদের ইতিহাস জানাতে হয়, দেখাতে হয়, তাহলে এটাকে রক্ষা করার চেষ্টা করুন। ফলে আগামী সপ্তাহে এই কেন্দ্র এবং রাজ্য কী ইনস্ট্রাকশন নিয়ে আসে, সেটার দিকে এখন আমাদের তাকিয়ে থাকতে হবে। নমস্কার।